প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর আলোকতড়িৎ ক্রিয়া বা আরেকটা বিকল্প যে নাম শিখেছিলাম অর্থাৎ পদার্থের দ্বৈত সত্তা ও কোয়ান্টাম তত্ত্ব এই অধ্যায়ের পার্ট 2-এর ক্লাস করব। আগের ক্লাসে আমরা আলোকতড়িৎ ক্রিয়া কী এবং ধাতুর পৃষ্ঠ থেকে কখন ইলেকট্রন নির্গত হয় তার শর্তগুলো বুঝেছিলাম। আমরা যদি আগের ক্লাসে কী শিখেছিলাম আরও একবার মনে করে নিই, খুব ছোট্ট করে বোঝার চেষ্টা করি। যে জেনেছিলাম ধাতুর পৃষ্ঠের ইলেকট্রনগুলি মুক্ত ইলেকট্রন, যে কোনো ইলেকট্রন নয়, মুক্ত ইলেকট্রনগুলি কী হয় ধাতুর পৃষ্ঠের মধ্যে থাকে কিন্তু ধাতুর পৃষ্ঠ ছেড়ে বাইরে যেতে পারে না। কেন পারে না? কারণ ধাতুর পৃষ্ঠ থেকে যেই বাইরে যায় ধাতু ওই ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে নেয়। এখন ওই ইলেকট্রনগুলোকে ধাতুর পৃষ্ঠ থেকে মুক্ত করতে কি হয় আমরা জেনেছিলাম যে ইলেকট্রনগুলোকে ধাতুর পৃষ্ঠ থেকে মুক্ত করতে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। আমরা যদি বাইরে থেকে কোনোভাবে শক্তি সরবরাহ করতে পারি তাহলে ওই ইলেকট্রনগুলো ধাতুর পৃষ্ঠ ছেড়ে বাইরে চলে যাবে। এখন এই বাইরে থেকে শক্তি সরবরাহটা আমরা কিভাবে করতে পারি? অনেক রকমভাবে করতে পারি, সেটাও জেনেছিলাম আগের ক্লাসে। 4টে ভাবে করা যায়। কিভাবে? ধাতুকে উত্তপ্ত করে, অর্থাৎ ধাতুকে তাপ শক্তি প্রদান করে। ধাতুকে যেই তাপ শক্তি প্রদান করছি ধাতুগুলো কি হচ্ছে? শক্তি পাচ্ছে। ধাতু শক্তি পাচ্ছে মানে কি? ধাতুর মধ্যস্থিত ইলেকট্রনগুলো শক্তি পাচ্ছে। ইলেকট্রনগুলো শক্তি পাওয়ার ফলে ও ধাতুর আকর্ষণ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। এইভাবে জেনেছিলাম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে ইলেকট্রন নিঃসরণ করা যায়। ইলেকট্রন দ্বারা আঘাত করে ইলেকট্রন নিঃসরণ করা যায়। আর একটা জেনেছিলাম আলোকতড়িৎ ক্রিয়া, অর্থাৎ ধাতুর পৃষ্ঠে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন বিকিরণ এসে পড়লে, সব ধাতুর ক্ষেত্রে সব বিকিরণ নয়, এসে পড়লে কি ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের ঘটনা ঘটে বা আধান নিঃসরণের ঘটনা ঘটে, যেটাকে আমরা আলোকতড়িৎ ক্রিয়া বলেছিলাম। আজকের ক্লাসের প্রধান বিষয়বস্তু থাকবে যে লেনার্ড ও এডওয়ার্ডস, যে দুজন বিজ্ঞানী আলোকতড়িৎ ক্রিয়া নিয়ে আরও বিস্তৃতভাবে গবেষণা করেছিলেন, সেই ওনাদের গবেষণাগুলি একটু বোঝার চেষ্টা করব যে কী পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করব আলোকতড়িৎ ক্রিয়া অর্থাৎ ধাতুর পৃষ্ঠে আলো পড়লে যে ইলেকট্রন নিঃসরণের ঘটনাটি ঘটে সেই ঘটনাটি কি কি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে, বা আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। তাহলে খুব সহজ কথায় বলতে গেলে আজকের আমরা শিখব আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। আর সেটা জানার জন্য লেনার্ড এবং এডওয়ার্ডস এই দুজন বিজ্ঞানীর পরীক্ষাটা বোঝার চেষ্টা করব। অর্থাৎ চলো আজকের শুরু করা যাক। কি শিখব ওপরে একটু লিখে ফেলি। আজকের আমাদের শেখার বিষয়বস্তু হচ্ছে আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য বলে। আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য জানব, কিন্তু আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য জানার জন্য আমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করব। সেই পরীক্ষাটি কেমন ছিল দেখো। আসলে আলোকতড়িৎ ক্রিয়ার ঘটনাগুলি আবিষ্কার হয়েছিল তড়িৎমক্ষণ ক্রিয়ার পরীক্ষা করতে গিয়ে। আমরা জানি তড়িৎমক্ষণ ক্রিয়া কী জানো? একটা কাঁচনল, বদ্ধ কাঁচনল যার মধ্যে খুব নিম্ন চাপে বায়ু থাকে, এই যে একটা কাঁচনল, এই কাঁচনলের মধ্যে, এই কাঁচনলকে আমরা কি বলতে পারি? টি। এটা বায়ুশূন্য কাঁচনলও বলা হয়। এই বায়ুশূন্য কাঁচনলের মধ্যে খুব নিম্ন চাপে খুব অল্প পরিমাণ বায়ু প্রায় থাকে না, তাই তো আমরা কি বলতে পারছি ওটা বায়ুশূন্য কাঁচনল। এই কাঁচনলের মধ্যে দুটো প্লেট থাকে, এই একটা ধাতব প্লেট, এই একটা ধাতব প্লেট, মানে যে কোনো ধাতুর তৈরি প্লেট। এই ধাতব প্লেট দুটোকে আমরা বাইরে থেকে একটা পরিবর্তনশীল তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করি। এখানে খেয়াল রাখবে এই উৎসটা পরিবর্তনশীল, ডিসি উৎস, মানে ওর তড়িৎচালক বলটিকে আমরা পরিবর্তন করতে পারি। তাই না? এই যে বায়ুশূন্য নলে দুটো প্লেটের মধ্যে উচ্চ
ডিসি উৎস যোগ করা হলো, ফলে কী হবে, এই প্লেট দুটোর মধ্যবর্তী অঞ্চলে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। কারণ এই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য হয়েছে, বিভব পার্থক্য হওয়ার জন্য কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এর মধ্যে আধানের মোক্ষণ ঘটে, আধান নির্গত হয়। কিভাবে আধান নির্গত সেটাও বুঝবো। এই ঘটনাগুলোকেই বলা হয় তড়িৎ মোক্ষণ ক্রিয়া। এই কাঁচ নলে অর্থাৎ বায়ুশূন্য কাঁচ নলে তড়িৎ মোক্ষণ ক্রিয়ার ঘটনা পর্যবেক্ষণ করার পর ক্যাথোড রশ্মি আবিষ্কার হলো, পরে ইলেকট্রন আবিষ্কার হলো, আরও পরে এক্স রশ্মি আবিষ্কার হলো, তারও আগে আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা জানা গেল। অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ মোক্ষণ নল সংক্রান্ত পরীক্ষা কিন্তু আমাদের অনেকগুলি বিষয় সম্পর্কে জানতে সাহায্য করেছে। সেই লেনার্ট এবং এডওয়ার্ডও এই পরীক্ষাটাই করেছিলেন। কিভাবে করেছিলেন, পরীক্ষার যান্ত্রিক ব্যবস্থা কেমন ছিল, এরকম একটা কাঁচ নল নিলেন, কাঁচ নলের মধ্যে দুটো প্লেট নিলেন, এই প্লেটটার নাম দিলাম আমি সি প্লেট, এটাকে এ প্লেট। এখন তুমি বলতে পারতে স্যার এটাকে সি প্লেট আর এটাকে এ প্লেট বললেন কেন, আমরা কি বিপরীত কোনো নাম দিতে পারতাম? অবশ্যই পারতাম, যা খুশি নাম দেওয়া হতো, কিন্তু এখানে নিশ্চয়ই করে কোনো একটি নির্দিষ্ট যুক্তির জন্য আমরা নাম দিয়েছি, সেটা আমরা পরে জানব। বোঝা গেল? তাহলে সি প্লেট এবং এ প্লেট, এই দুটো প্লেটের মধ্যে কী করা হলো, পরিবর্তনশীল ডিসি উৎস যোগ করা হলো। আর কি জানি, এই কাঁচ নলটা পুরোপুরি থাকে না, এখানে একটা কোয়ার্জের জানলা থাকে, কোয়ার্জের জানলা, কোয়ার্জ একটা বিশেষ পদার্থ, তার জানলা থাকে। এই জানলাটা কি করে সেটাও বুঝবো। জানালা আমরা কি করি, জানালা খুলে দিলে, ঘরের যে জানালা আছে আমরা কি জানি, জানালা খুলে দিলে বাইরে থেকে বাতাস এসে, এই বাতাসও যেমন আসতে পারে তেমন আলো এসে প্রবেশ করে, তাই না? অর্থাৎ এই জানলা দিয়ে বিকিরণ বা আলো এই কাঁচ নলের মধ্যে প্রবেশ করতে পারে, আর কোনো স্থান দিয়ে কিন্তু বিকিরণ বা আলো প্রবেশ করতে পারে না। এই জানলাটা দিয়েই কেবলমাত্র বিকিরণ প্রবেশ করতে পারে। এই হলো পুরো এক্সপেরিমেন্টাল অর্থাৎ পরীক্ষার জন্য যান্ত্রিক ব্যবস্থা, এই যান্ত্রিক ব্যবস্থা করলেন। আচ্ছা, এখানে একটা কথা অবশ্যই বলতে হয়, এই যে সি প্লেটটা সাধারণত কি হয় যেন, এ প্লেটের তুলনায় ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় সাধারণত। তবে আমরা অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত বলতে কী বোঝাচ্ছি যেন, ধরো এ প্লেটের বিভব যদি 20 ভোল্ট হয়, সি প্লেটের বিভব 5 ভোল্ট হবে। অর্থাৎ সি প্লেটের বিভব সাধারণত এ প্লেটের তুলনায় কম হয়। এটা কমটাকে আমরা সাধারণত ঋণাত্মক বলি, আর বেশিটাকে ধনাত্মক বলা হয় বিভবের। এই প্লেটটায় উচ্চ বিভব সম্পন্ন হয় সাধারণত, কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। অর্থাৎ এই বিভবটা 5 ভোল্ট যেমন আছে, 20 ভোল্ট কি বললাম, এই বিভবটার মান 20 ভোল্ট হলে এই বিভবটার মান কত হবে, 4 ভোল্ট বা 2 ভোল্ট বা 0 ভোল্ট হতে পারে, কোনো অসুবিধা নেই, বা 2 ভোল্ট। মানে এ প্লেটের বিভব সাধারণত বেশি হয়, মানে এই উৎসের এই প্রান্তটা পজিটিভটা 20 ভোল্ট, নেগেটিভটা 2 ভোল্ট। এখন আমরা এখানে যান্ত্রিক ব্যবস্থা আছে, যেমন পাখার নব ঘোরালে বা সেই যেটা ঘোরালে কী হয়, পাখার সুইচটা ঘোরালেই ভোল্টেজ বাড়ে কমে বলে, কারেন্ট কম বেশি যায় বলে পাখা জোরে ঘুরে আসতে করে, এখানেও তাই নব করা আছে, যেটা ঘোরালে বিভবটা পরিবর্তন হবে। দেখবে এই প্লেটের বিভব 20 থেকে কমে হয়তো 10 হতে পারে, 15 হতে পারে, 12 হতে পারে, অর্থাৎ 20 থেকে কমানোও যায়, আবার এই প্লেটের বিভব বাড়ানো যায়, উল্টোটাও করা সম্ভব। অর্থাৎ এই প্লেটের বিভব 20 থেকে বাড়ানো যেতে পারে, এটা কমানো যেতে পারে। ওই জন্য তো বলা হচ্ছে কি পরিবর্তনশীল উৎস। অর্থাৎ আমরা এই সি প্লেট এবং এ প্লেটের বিভবটাকে পরিবর্তন করতে পারি। তবে কি বললাম শুরুতেই, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই প্লেটটার বিভব সি প্লেটের থেকে বেশি নেওয়া হয় পরীক্ষাটা, এই পরীক্ষা ব্যবস্থায়। কার? লেনার্ট ও এডওয়ার্ডের পরীক্ষা। আমি দুজন বিজ্ঞানীর নাম আগের দিন লিখেছিলাম আগের ক্লাসে, তোমরা নিশ্চয়ই জানো, তবু আরও একবার বললাম, লেনার্ট এবং এডওয়ার্ডস। হ্যাঁ, আচ্ছা, সি প্লেটকে যেহেতু সি প্লেটের কী থাকছে, এ প্লেটের তুলনায় বিভব কম থাকছে, তাই ওটাকে সি প্লেট বা ক্যাথোড প্লেট বলে। আমরা সি প্লেটটাকে কি বলতে পারি, সি প্লেট না বলে এটাকে বলা হয়, সিটাকে বলা হয় ক্যাথোড প্লেট, ক্যাথোড প্লেট। আর এ প্লেটটার যেহেতু বিভবটা সি প্লেটের তুলনায় বেশি, তাই এ প্লেটের বিভবটাকে বলা হয়, এ প্লেটটার একটা বিকল্প নাম দেয় কি যেন, অ্যানোড প্লেট।
ওই জন্য অ্যানোড প্লেট বলবো বলে এ দ্বারা লিখেছি, আর ক্যাথোড প্লেট বলবো বলে সি দ্বারা লিখেছি। হলো। আর কি, এই ক্যাথোড প্লেটের আরও একটা বিকল্প নাম আছে, এটাকে অনেক সময় ফটো ক্যাথোডও বলা হয়। কেন ফটো ক্যাথোড বলা হবে সেটা বলছি। এর আর একটা বিকল্প নাম হচ্ছে ফটো ক্যাথোড। এই হলো যান্ত্রিক ব্যবস্থা। কি করা হচ্ছে দেখো, যান্ত্রিক ব্যবস্থায় টি কাঁচ নল নেওয়া হলো। তাহলে আমি একটু লিখে নিই যান্ত্রিক ব্যবস্থায় কি করা হলো। টি বায়ুশূন্য কাঁচ নলে কাঁচ নলের মধ্যে বায়ুশূন্য বলা হচ্ছে ঠিকই, কিন্তু পুরোপুরি আমরা বায়ুশূন্য পেতে পারি না। ঠিক আছে, বায়ুশূন্য কাঁচ নলে কোয়ার্টজ নির্মিত জানলা দিয়ে, এই যে জানালাটা, যে জানালা দিয়ে কি হবে যেন বিকিরণ এসে আপাতিত হবে। বিকিরণ এসে ক্যাথোড প্লেট, কোনটা ক্যাথোড প্লেট? সি প্লেটটা, বা ফটো ক্যাথোডের ওপর আপাতিত হয়। ক্যাথোডের ওপর আপতিত হয়। হলো। ক্যাথোড প্লেটের সাপেক্ষে কি বললাম, ক্যাথোড প্লেটের আচ্ছা ক্যাথোড না লিখে আমি সি প্লেট ও এ প্লেট লিখি, একই কথা তো, তাই না? বারবার ক্যাথোড প্লেট না লিখে আমি লিখব সি ও এ প্লেট দুটিকে পরিবর্তনশীল বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করা হয়। এই সি আর এ প্লেট কয় পরিবর্তনশীল বিভব বা উৎসের সঙ্গে যুক্ত করা হলো। সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের বিভব পরিবর্তন করা যায়। সাধারণত মানে এ প্লেটের বিভব পরিবর্তন করতে পারি। সাধারণত এ প্লেটের বিভব, এ পাতের বিভব কি হয়? সি পাতের তুলনায় বেশি থাকে। এই যে বলছিলাম শুরুতেই যে গল্পটা, যে সি পাতের তুলনায় এ পাতের বিভবটা বেশি হয়। তবে হ্যাঁ, এ পাতের বিভবটা আমি কমাতেও পারি সি পাতের তুলনায়। তাই আমি এখানে বলি যে সি পাতে এই এ পাতের বিভব তবে, তাই না? তবে কি? তবে এ পাতের বিভব সি পাতের তুলনায় ঋণাত্মক, মাইনাস দিলাম ঋণাত্মক বোঝার জন্য, ঋণাত্মক করা যায়। মানে বলতে চাইছি কি বলতো, আমি সি পাতের তুলনায় এ পাতের বিভব কমও করতে পারি। মানে ধরলে এখানে 2 ভোল্ট যদি হয়, এখানে মাইনাস, বা ধরো এটা 10 ভোল্ট হলে এটা 1 ভোল্টও করতে পারি। অর্থাৎ বিভবটা পরিবর্তন করতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি, সমান করতে পারি, সব কিছু করতে পারি। এই হলো পুরো যান্ত্রিক ব্যবস্থা। হ্যাঁ, এবার কি করা হয় যেন,
এই যে বলছিলাম বারবার যে সি প্লেটের আরেকটা নাম ক্যাথোড প্লেট বা ফটো ক্যাথোড। কেন যেন আমরা এই সি প্লেটে কি ব্যবহার করি, কোনো ধাতব পদার্থ হচ্ছে সবচেয়ে ভালো ব্যবহার করা সুবিধাজনক যে কোনো একটি আলোক সক্রিয় ধাতু। মনে পড়ছে তো, আলোক সক্রিয় ধাতুর সংজ্ঞা আমরা আগের দিন শিখেছিলাম। আলোক সক্রিয় ধাতু কি? যে ধাতুগুলোর ওপর বিকিরণ এসে পড়লেও খুব সহজে ইলেকট্রন নির্গত হয়। যেমন আমি নাম বলেছিলাম সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, এইভাবে অনেকগুলো ধাতুর নাম বলেছিলাম। আমরা এই সি প্লেটে না সেই আলোক সক্রিয় ধাতুগুলিকেই সি প্লেটে হিসেবে ব্যবহার করি। অর্থাৎ বলতে পারি আমরা সি প্লেটে কি করি, সি প্লেটে বা সি পাতের সঙ্গে সাধারণত আলোক সক্রিয় ধাতুর পাত যুক্ত করা হয়। হলো সি পাতের সঙ্গে আলোক সক্রিয় ধাতুর পাত যুক্ত করা হয়, ওই জন্য এর নাম হচ্ছে ফটো ক্যাথোড। মানে আলোক সক্রিয় ধাতু যুক্ত থাকছে বলে তাই এর নাম হলো ফটো ক্যাথোড। এবার আমরা কি করতে পারি, এই পুরো পরীক্ষার ব্যবস্থাটা করলাম। হ্যাঁ, এবার কি হয় যেন কোয়ার্টজ জানলা দিয়ে, এই যে কোয়ার্টজের জানলা, এই জানলাটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। কি বৈশিষ্ট্য? এই জানলা দিয়ে আমরা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এনে এই আলোক সক্রিয় ধাতুর উপর ফেলতে পারি। ধরো এবার এই যে উৎস থেকে যে আলোটা আসছে, আমি যদি এখানে একটা উৎস দেখাই, এই উৎস থেকে যে বিকিরণ আসছে তার মধ্যে বিভিন্ন কম্পাঙ্ক মিশ্রিত আছে। আমরা এই জানলার সাহায্যে এমন ব্যবস্থা করতে পারি যাতে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের বিকিরণ এসে আপাতিত হতে পারে। আচ্ছা, কম্পাঙ্ক আর তীব্রতা এই দুটো শব্দের অর্থ একবার বুঝে যাও। কম্পাঙ্ক মানে কি জানো? কম্পাঙ্ক বলতে সাধারণত বোঝায়, খুব সহজ কথায় বললে, যে দৃশ্যমান আলোর যে বর্ণ হয়, আমরা জানি না কি জানি যে দৃশ্যমান আলোর 7টা বর্ণ, লাল, বেগুনি, এইভাবে হলুদ, কমলা, তাই না? এগুলো এক একটি কম্পাঙ্ক, প্রত্যেকটি বর্ণের কম্পাঙ্ক পৃথক হয়। অর্থাৎ আমরা কম্পাঙ্ক পরিবর্তন করা মানে বর্ণের পরিবর্তন করা। আমি একটু সাইডে লিখে নিই, এইটা একটু এই জায়গাটা লিখে রাখি, কারণ এটাই আমাদের বারবার কাজে লাগবে আর এটাই আমাদের সাধারণত ভুল হয়। কি কম্পাঙ্ক বলতে আমরা এখানে খুব সহজ কথায় বুঝবো, আমি একটু বোঝার জন্য লিখছি, এটা কিন্তু সংজ্ঞা নয়, বর্ণ। অর্থাৎ বর্ণ পরিবর্তন করলেই কি হবে? কম্পাঙ্ক পরিবর্তিত হবে। বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো, বা তরঙ্গ দৈর্ঘ্য, দুটোই বোঝা গেল। বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করলেই কি হবে? কম্পাঙ্কের পরিবর্তন হবে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি জানো? সেটা হলো তীব্রতা। তীব্রতা কথার অর্থ কি? তীব্রতা কথার অর্থ হচ্ছে, ধরো আমি এই যে কথা বলছি, এটা নির্দিষ্ট কম্পাঙ্কের, আমার গলার যে শব্দের কম্পাঙ্ক, যে শব্দটা নিঃসৃত হচ্ছে তার কম্পাঙ্ক নির্দিষ্ট। এবার আমি যদি এই যে আস্তে আস্তে কথা বলছি, এর তীব্রতা, যে আমি যদি একটু জোরে কথা বলি, বলে হ্যাঁ কি বলছি বুঝতে পারছো, এই যে তীব্রতাটা বাড়াচ্ছে, মানে শব্দের তীব্রতা বাড়ানোর, বুঝতে পারলে তো কেমন ঘটনা? কম্পাঙ্ক একই থাকলো কিন্তু তীব্রতাটা বেড়ে গেল। কেমন? একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করি। তীব্রতা কথার অর্থ এটা বুঝতে হবে, খুব কাজে লাগবে। কি তোমরা দেখেছো কিছু এমার্জেন্সি লাইট আছে, অর্থাৎ যে লাইটগুলো সাধারণত কারেন্ট চলে গেলে আমরা জ্বালাই বাড়িতে, কি হয় দেখবে এরকমভাবে নব আছে যেগুলো ঘোরালে আস্তে আস্তে আলোর জ্যোতি বাড়ে। আমরা বলি না আলোর জ্যোতি বেড়েছে, জ্যোতি নয়, প্রকৃতপক্ষে কী হয়? আলোর তীব্রতা বাড়ে, উজ্জ্বলতাটা বাড়ে। তীব্রতা অর্থাৎ আমরা বলতে পারি যে বেশি পরিমাণ, বেশি আলো এসে প্রবেশ করে, বেশি বিকিরণ আপতিত হয়, বেশি শক্তির বিকিরণ। মানে তীব্রতা বাড়ানোর মানে বেশি শক্তির বিকিরণ এসে পড়ছে, কিন্তু কম্পাঙ্ক পাল্টাচ্ছে না। অর্থাৎ তুমি লাল বর্ণের আলো এনে ফেলছো, কিন্তু সেই লাল বর্ণটা আরও তীব্র করছো, আরও তীব্র আলো এনে ফেলছো, মানে তীব্রতা বাড়াচ্ছ কিন্তু কম্পাঙ্ক পরিবর্তন করছো না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো কম্পাঙ্ক আর তীব্রতা একই শব্দ নয়। তীব্রতা মানে ওই যে তোমরা খুব সহজে মনে রাখবে, এমার্জেন্সি লাইটে বা কিছু লাইট আছে যেগুলো সুইচ ঘোরালে আস্তে আস্তে কী হয়? আলোর উজ্জ্বলতা বেড়ে যায়, সেটাকে আমরা বলবো আলোর তীব্রতা বাড়ছে। আর কম্পাঙ্ক মানে কি? বর্ণ পাল্টে যায়। কিছু কিছু লাইট আছে যার কালার চেঞ্জ হয়, তাই না? মাল্টি কালার লাইট আছে, অর্থাৎ এদের কম্পাঙ্ক পরিবর্তিত হচ্ছে, তীব্রতা নয়। যাই হোক, যেটা বলছেন আমাদের পরীক্ষা ব্যবস্থার কথায় ফিরে আসি। পরীক্ষা ব্যবস্থায় কি করা হয় দেখো,
উৎস থেকে এই কোয়ার্টজ জানলা দিয়ে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এসে বা বিকিরণ এসে ধাতুর পৃষ্ঠে আপাতিত হলো। আমরা এই ধাতুর পৃষ্ঠে কি রেখেছি? আলোক সক্রিয় ধাতু। রাখলে কী হবে? দেখা যায় এই ধাতুর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এসে পড়লে এই ধাতুর পৃষ্ঠ থেকে বিভিন্ন শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয় কেন? আগের দিন আমরা শিখেছিলাম ইলেকট্রন সাধারণভাবে নির্গত হয় না, কিন্তু বিকিরণ এসে পড়লে কি করে? ধাতুকে শক্তি প্রদান করে। শক্তি প্রদান করে বলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হলো। এখন দেখো এই যে ইলেকট্রনগুলো নির্গত হলো সবার শক্তি পৃথক। যার শক্তি বেশি, গতিশক্তি বেশি, সে কী করবে? খুব সহজে এ প্লেটের দিকে চলে যাবে। কিন্তু যার গতিশক্তি নেই সে কী করবে? যেতে পারবে না। কিন্তু এ প্লেটটা আমি বললাম কি সি প্লেটের থেকে বেশি ধনাত্মক হওয়ায় এই ইলেকট্রনগুলোকে ও কী করবে? আকর্ষণ করবে। কারণ দেখো এ প্লেটটা ধনাত্মক তড়িৎগ্রস্ত, পজিটিভ হওয়ায় এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। ফলে এই যে ইলেকট্রনগুলো বিকিরণ এসে ধাতুর পৃষ্ঠে আপাতিত হওয়ার ফলে যে ইলেকট্রনগুলো নিঃসৃত হলো ধাতুর পৃষ্ঠ থেকে, তাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তির যেগুলো খুব শক্তিশালী গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন, তারা খুব সহজেই কিন্তু ধাতুর পৃষ্ঠে চলে গেল। আকর্ষণ না করলেও চলে যেতে পারত। আর যেহেতু এখানে কি করছি, ধাতু ধনাত্মক তড়িৎগ্রস্ত, তাই সব ইলেকট্রনকে আকর্ষণ করছে। অর্থাৎ দুর্বল ইলেকট্রনও খুব আস্তে আস্তে কিন্তু হলেও এই ধাতুর প্লেটে পৌঁছাচ্ছে। এই ঘটনাই হলো আলোক তড়িৎ ক্রিয়া। এবার তুমি বলতে পারো, স্যার আমরা কি এখানে বিকিরণ এসে পড়লেও এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে দেখতে পাই, আর ইলেকট্রনগুলো এদিকে আস্তে আস্তে এ প্লেটের দিকে যাচ্ছে এগুলোকে দেখতে পাই, বা ইলেকট্রনগুলো চারিদিকে না ছড়িয়ে কেন এ প্লেটের দিকে যাবে? আসলে কি হয় আমি বলেছি, সাধারণত এখানে দেখো বলা হয়েছে এই যে বিভব সি পাতের তুলনায় ধনাত্মক করা যায়, ঋণাত্মক করা যায়। এইখানটা বলা আছে কোথাও যে এ প্লেটের বিভব সাধারণত ধনাত্মক হয়। ধনাত্মক হয় কী হবে? ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, তাই ইলেকট্রনগুলো ওদিকে যায়। আর একটা কথা, ইলেকট্রন ওদিকে যায় ঠিকই, কিন্তু আমরা কি করে বুঝি ইলেকট্রন যাচ্ছে? ইলেকট্রন কি দেখতে পাই? আদৌ নয়। কি করা হয় জানো? তার জন্য এই বর্তনীর সঙ্গে আমরা একটা অ্যামিটার যুক্ত করি। অ্যামিটার কি করে নিশ্চয়ই জানো? কারেন্ট পরিমাপ করে, তাই না? দেখা যায় কি হয় যেন, দেখা যায় যেই উৎস থেকে বিকিরণ এসে এই ধাতুর পৃষ্ঠে পড়ছে, এই অ্যামিটারের কাঁটার বিক্ষেপ ঘটছে। অ্যামিটারের কাঁটা নড়ছে, বিক্ষেপ ঘটছে মানে কি, বা নড়ছে মানে কি? নড়ছে মানে এই তারের মধ্যে দিয়ে অবশ্যই একটা কারেন্ট গেছে বা আধানের প্রবাহ হয়েছে। কারেন্ট মানে তো আধানের প্রবাহ। আচ্ছা, এই তারের মধ্যে দিয়ে আধানের প্রবাহ ঘটেছে। আধানটা এলো কোথায়? দেখো এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট আছে। যদি তুমি কোথাও দেখেছো এরকম হতে পারে, এই একটা তার রাখলে এই তারটা নিয়ে একটা ব্যাটারির সঙ্গে জুড়ে দিলে, এদের মধ্যে দিয়ে কারেন্ট যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এরা মুক্ত বর্তনী, এই দুটো প্লেট যুক্ত করা নেই, কারেন্টটা যাবে কি করে? কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে দেখো সি প্লেট এবং এ প্লেট মুক্ত থাকলেও, দূরে থাকলেও এই অ্যামিটারের কাঁটার বিক্ষেপ ঘটছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। ফলে আমরা বলতে পারি নিশ্চিত করে যে নিশ্চয়ই এই সি প্লেট থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হয়েছে সেই ইলেকট্রনগুলো এ প্লেটের দিকে আকৃষ্ট হয়েছে। অর্থাৎ সি প্লেট থেকে এ প্লেটে ইলেকট্রন গিয়েছে, ইলেকট্রনের প্রবাহ হয়েছে এই বর্তনীর মধ্যে দিয়ে, তাই বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটেছে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইলাম যে আমরা হয়তো দেখতে পাচ্ছি না ইলেকট্রন যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি কি করে? অ্যামিটারের কাঁটার বিক্ষেপ দেখে। যদি না ইলেকট্রন যেত এই বর্তনীতে, অ্যামিটারে কাঁটার কোনো বিক্ষেপ হতো না। আশা করি বুঝতে পারলে পরীক্ষার ব্যবস্থাটা। আরও একবার বলি কি করা হলো তাহলে। ধাতুর পৃষ্ঠে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের বা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কম্পাঙ্কের বিকিরণ এসে পড়লো। ধাতুর পৃষ্ঠে পড়ার পর আমরা শুধু কী দেবো? অ্যামিটারে কাঁটা নড়ছে। ফলে আমরা কি ব্যাখ্যা করলাম? এই বিকিরণ এসে পড়ার ফলে ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, সেই ইলেকট্রনগুলো আবার শক্তি আলাদা। সেই ইলেকট্রনগুলোকে এ প্লেট আকর্ষণ করছে, কারণ এ প্লেটটা ধনাত্মক বেশি, তাই এই বর্তনীতে আধানের একটা প্রবাহ ঘটছে বা বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটছে। এই যে বর্তনীতে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা কি বলি? আলোক তড়িৎ ক্রিয়া। এই পরীক্ষাটাই ওনারা দুজনে করেছিলেন। এবার এই পরীক্ষাটি কি কি বিষয়ের উপর নির্ভর করে সেইগুলো জানার জন্য আমরা কয়েকটি পরিবর্তন করব। ভালো করে মন দিয়ে শোনো। এই যে অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যেটাকে আমরা কি বলেছিলাম যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রাটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা জানার জন্য আমরা কিছু পরীক্ষা করব। কি পরীক্ষা করব যেন? এই যে বিকিরণটা এসে পড়েছে, এই বিকিরণটার প্রথমে কম্পাঙ্কটা একই রাখলাম, অর্থাৎ বর্ণটাকে একই রাখলাম।
ওই যে এখানে ধরো নীল বর্ণের আলো এসে পড়েছে, কিন্তু আরও বেশি তীব্রতার বিকিরণ এনে ফেললাম। কম্পাঙ্কটাকে একই রেখে তীব্রতা বাইরে দেখলাম কি হয়, তীব্রতা পরিবর্তন করে দেখব। বাকি সব কিছু একই রাখবো। বাকি সব কিছু বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি যেন, এই সি প্লেট আর এ প্লেটের মধ্যে বিভব পার্থক্য, বা এই এখানে যে এই কম্পাঙ্কটা ছিল বর্ণের সেটা, বা এখানে যে ধাতুটা রেখেছিলাম সেটা, কোনো কিছু পরিবর্তন করব না। বিভব পাল্টাবো না, ধাতু আলোক সক্রিয় ধাতুটাও পাল্টাবো না, কেবলমাত্র বিকিরণের তীব্রতাটা বাড়াবো। কম্পাঙ্কও একই রাখবো, সব কিছুই একই রাখবো, কোনো রাশির পরিবর্তন করব না, শুধুমাত্র তীব্রতা পরিবর্তন করে কি হয় সেটা দেখব। এরপরে কি করব, তীব্রতা পরিবর্তন করে কি হয় সেটা তো দেখছি, দাঁড়াও। এরপরে আরও একটা ঘটনা তুমি করতে পারো, বলতে পারো স্যার আমি সব কিছু একই রেখে যদি কম্পাঙ্কটা পাল্টাই, অর্থাৎ একই তীব্রতার একবার লাল বর্ণের আলো এনে ফেললাম, একবার বেগুনি বর্ণের আলো এনে ফেললাম, কি হবে সেটাও আমরা দেখব। অর্থাৎ সব কিছু একই রেখে একবার কম্পাঙ্ক পরিবর্তন করে দেখব। এইভাবে আমরা 4টে জিনিস পরিবর্তন করব। একবার বিভব নয়, তীব্রতা পরিবর্তন করব, একবার কম্পাঙ্ক পরিবর্তন করব, একবার কি করব যেন এই বিভব পাল্টাবো। সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের বিভব কমানো বাড়ানো যায় বলছিলাম না, বিভবটা পরিবর্তন করব, আর একবার এই ধাতুটা পাল্টে দেখব কি ঘটনা ঘটে। এই যে পরীক্ষাগুলো করব না, তার ফলাফলগুলোই হবে এক একটি আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য। আমি বলেছি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য। আমরা এই পরীক্ষাগুলো অর্থাৎ এই পরিবর্তন করে যে ফলাফলগুলো দেখব সেগুলোই হবে আলোক তড়িৎক্রিয়ার এক একটি বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা লিখতে পারি এই পরীক্ষার সাহায্যে কি করবে এবারে, তোমরা এটা তো লিখে ফেলেছো নিশ্চিত করে। মুছে ফেলে, অনেকটা লেখা তো। এই পরীক্ষা ব্যবস্থার সাহায্যে এই যে ব্যবস্থাটা করলাম তার সাহায্যে কি করছি, আলোক তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে এটা একটু অন্য কালি লিখছি যাতে বুঝতে পারি কি জানতে চাইছে। আলোক তড়িৎ প্রবাহ মাত্রা মানে এই অ্যামিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আলোক তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে, এটা আন্ডারলাইনও করা থাক, একে আপাতিত বিকিরণের তীব্রতা, দুয়ে আপাতিত বিকিরণের কম্পাঙ্ক, তিনে সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের বিভব, চারে বিভিন্ন প্রকার আলোক সক্রিয় ধাতু ব্যবহার করে পরিবর্তনগুলি দেখা হলো। এর মানে কি, এর মানে আমরা বলতে চাইছি যে এই আলোক তড়িৎ আমরা বিকিরণের তীব্রতা পাল্টে দেখব, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কেমন পরিবর্তন ঘটে,
বিকিরণের কম্পাঙ্ক পাল্টে দেখবো আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কেমন পরিবর্তন ঘটে। সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের বিভব পরিবর্তন করে দেখবো আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কেমন পরিবর্তন ঘটে। এই প্রত্যেকটা ঘটনা পরিবর্তন করে করে দেখব যে কোন আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কীভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, আমরা এখানে দেখো একের তীব্রতা লিখেছি 2 কম্পাঙ্ক 3 প্লেট, তো আমরা কিন্তু শিখবো ঠিক উল্টোটা, অর্থাৎ আগে এটা শিখবো, প্রথমে 1 এটা শিখবো, 2 এটা শিখবো, 3 এটা শিখবো, 4 এটা শিখবো, মানে পরিবর্তনগুলো করব। প্রথমে তীব্রতা পাল্টাবো, তারপরে সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের বিভব পরিবর্তন করব, তারপরে কম্পাঙ্ক পাল্টাবো, তারপরে আলোক সক্রিয় ধাতু ব্যবহার করে দেখব যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার কী পরিবর্তন হচ্ছে। আশা করি বুঝতে পারছো আমরা কি পরিবর্তন কি জানতে চাইছি। তাহলে প্রথমে কি পরিবর্তন করি, আপাতিত বিকিরণের তীব্রতা। আচ্ছা, আর একটা কথা, যখন আমরা এই তীব্রতাটা পরিবর্তন করব তখন কিন্তু অন্য রাশিগুলো একই রাখবো, অর্থাৎ কম্পাঙ্ক একই রাখবো, বিভব একই রাখবো, ধাতুও একই রাখবো। যেটা পাল্টাবো সেটা বাদে সব কিছু একই রাখবো। আর কম্পাঙ্ক মানে আমি বলে দিয়েছি কি, বর্ণ পরিবর্তন করব। আর তীব্রতা মানে কি, আরও বেশি তীব্রতা, যে এমার্জেন্সি লাইটের উদাহরণ দিলাম যেগুলো আরও বেশি উজ্জ্বলের আলো দেয়। তাহলে আমরা প্রথমে শিখব কি, আপাতিত বিকিরণের তীব্রতার পরিবর্তন। কি হয়, আমরা সব কিছু একই রেখে যদি আপাতিত বিকিরণের তীব্রতাটা পাল্টায়, অর্থাৎ আরও বেশি তীব্রতার আলো নেবে, ধরো এই যে সেই নীল আলোয় আনছে কিন্তু তীব্রতাটা কি করছে, দেখো তীব্রতাটা আস্তে আস্তে বাড়াচ্ছে। ফলে কি আমরা দেখতে পাই যেন, বেশি তীব্রতার আলো পড়লে দেখতে পাই যে অ্যামিটারের বিক্ষেপটা আরও বেশি হচ্ছে। মানে দেখো, বেশি তীব্রতার আলো পড়লে আমরা কি দেখতে পাচ্ছি অ্যামিটারের কাঁটা আরও ঘুরে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কী হচ্ছে, বেশি কারেন্ট যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি বেশি কারেন্ট যাচ্ছে মানে কি, আধান বেশি প্রবাহিত হচ্ছে। মানেটা কি বলো, মানে এই ধাতুর পৃষ্ঠ থেকে বেশি করে ইলেকট্রন নির্গত হচ্ছে, অবশ্যই করে, নইলে কাঁটার বেশি পরিমাণ বিক্ষেপ হতো না। বেশি বিক্ষেপ হচ্ছে মানে কি, বেশি কারেন্ট যাচ্ছে, কারেন্ট তো আর কিছু নয়, আধানের প্রবাহ। ফলে আমরা বলতে পারি ধাতুর পৃষ্ঠে যত বেশি তীব্রতার আলো পড়ছে ধাতুর পৃষ্ঠ থেকে তত বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হচ্ছে। ইলেকট্রন নির্গত হচ্ছে বলেই অ্যামিটারে প্রবাহ মাত্রা বেশি যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আপাতিত বিকিরণের তীব্রতা বাড়ালে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ ধাতুর পৃষ্ঠ থেকে আরও বেশি সংখ্যক, মানে তীব্রতা যত বাড়ায় ধাতুর পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রনের সংখ্যা বাড়ছে বলেই কি হচ্ছে, প্রবাহ মাত্রাটি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি কি দেখতে পাবো, দেখো এদিকে আমরা কি অঙ্কন করছি, এদিকে আমরা করছি কি, বিকিরণের তীব্রতা বাড়াচ্ছে, বিকিরণের তীব্রতাটা বৃদ্ধি করছে। আর এদিকে কি দেখছি, প্রবাহ মাত্রা কি দেখলাম, তীব্রতা বাড়ালে প্রবাহ মাত্রা কেমন হচ্ছে, তীব্রতা বাড়ালে প্রবাহ মাত্রা বেড়ে যাচ্ছে। এটা আলোক তড়িৎ প্রবাহ মাত্রা অবশ্যই। তাহলে আমরা এই পরীক্ষাটা করে, অর্থাৎ তীব্রতা পরিবর্তন করে একটা বিশেষ বৈশিষ্ট্য পেলাম যে আপাতিত বিকিরণের তীব্রতা যত বাড়াবো নিশ্চিত ইলেকট্রনের সংখ্যা বা আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে 1 নম্বর পরিবর্তনটা আমরা করে দেখলাম। এবার কি করব, এবার আমরা জানো সব কিছু একই রাখবো আবারও, অর্থাৎ এই বিকিরণের কম্পাঙ্ক একই রাখবো, তীব্রতা একই রাখবো। এখন সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের বিভব পরিবর্তন করে দেখব কি ঘটনা ঘটে। এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করি, এসো।
এটা বোঝার জন্য আমাদের কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, এই ধাতুর পৃষ্ঠে বিকিরণ এসে আপাতিত হলে যে ইলেকট্রনগুলো নির্গত হয় ধাতুর পৃষ্ঠ থেকে তাদের শক্তি আলাদা আলাদা। মানে কেউ কেউ কোনো ইলেকট্রন খুব দ্রুত বেগে এ প্লেটের দিকে যায়, কারোর গতি শক্তি কম হওয়ার জন্য খুব ধীরে ধীরে এ প্লেটের দিকে যায়। যদি এ প্লেটটা আকর্ষণ না করতো হয়তো ইলেকট্রনগুলো যেতেই পারতো না ওপারের দিকে। এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, তাহলে আমরা এবার কি করব দেখো, দুয়েরটা জানবো। যদিও আমরা এটা 3 নম্বরে লিখেছিলাম, এই বৈশিষ্ট্যটা পরিবর্তনটা আমি বলেছি ওটা আগে শিখব। একটা বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেলাম, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য শিখবো বলছিলাম না ক্লাসের শুরুতেই, একটা বৈশিষ্ট্য আমরা শিখে গেলাম। হ্যাঁ, এবার কি শিখব, এবার 2 আমরা করব কি, সি পাতের সাপেক্ষে এ পাতের বিভব পরিবর্তন করা হলো। খাঁচ 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 করে দাগ কেটে দিলাম। আচ্ছা, হ্যাঁ, কি করব যেন, এ প্লেটটা কি থাকে, সি প্লেটের সাপেক্ষে পজিটিভ হয়ে থাকে, বিভব বেশি থাকে, ফলে কি হয় ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। এখান থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, এই যে আমি 5টা ইলেকট্রন এঁকেছি, তার মধ্যে দেখা যায় 1 বা 2 ইলেকট্রনের শক্তি খুব বেশি, ওদের আকর্ষণ করার প্রয়োজন পড়েই না। অর্থাৎ এ প্লেট আকর্ষণ করলো কি করলো না তাতে কিছু এসে যায় না, ওরা এ প্লেটে চলে যাবে। কিন্তু বাকি কয়েকটা দুর্বল ইলেকট্রন থাকে, মানে যাদের শক্তি কম, তাদের আকর্ষণ করে বলে কিন্তু ওপারে যায়। যদি বেশি আকর্ষণ না করতো দেখা যেত ওই 2 বা 3টের মধ্যে একটা হয়তো ইলেকট্রন ওপারে যেতেই পারতো না কোনো মতে, কারণ ওর শক্তি খুব কম। বোঝা গেল? তাই আমরা কি করছি দেখো, যদি সি প্লেটের সাপেক্ষে, সি পাতের সাপেক্ষে এ পাতের ধনাত্মক, ব্র্যাকেটে পজিটিভ দিয়ে দিলাম, মানে আমাদের এ পাতটা কি হলো, ধনাত্মক হয়ে আছে সি পাতের থেকে। বোঝা গেল? সি পাতের সাপেক্ষে এ পাতের ধনাত্মক বিভব বৃদ্ধি পেতে থাকলে যদি এ পাতের বিভব বাড়তে থাকে, কি দেখবো যেন, পাতের বিভব বাড়া মানে কি, ইলেকট্রনগুলোকে আরো বেশি আকর্ষণ করবে, অত বেশি ধনাত্মক হয়ে পড়ছে। মানে ধরো এটা ছিল প্রথমে 10 ভোল্ট, না একটু অন্য কালি দিয়ে লিখি, হ্যাঁ, ধরো এটা প্রথমে ছিল, পাতটা ছিল 10 ভোল্ট আর এটা 1 ভোল্ট ছিল, এটা কম বিভব ওটা বেশি বিভব, ফলে কি করছিল, আকর্ষণ করছিল। সবচেয়ে বেশি কয়েকটা ইলেকট্রন তো আছে যাদের শক্তি বেশি আকর্ষণ করতে হবে না, বলছিলাম ওরা চলে যাবে, কিন্তু সবচেয়ে যে দুর্বল আছে তাকে না আকর্ষণ করলে কোনো মতে যেতে পারবে না। কিন্তু তার থেকে, মানে সবচেয়ে দুর্বল যে, তার থেকে যে একটু শক্তিশালী, সে কিন্তু দেখা যায় 10 ভোল্ট আকর্ষণ করলে চলে যেতে পারে। কিন্তু সবচেয়ে দুর্বল যে 5টার মধ্যে সবচেয়ে যে কম গতিশক্তি, সে যেতে পারে না। এবার যদি আমি এই 10 ভোল্টটা বাড়িয়ে 20 ভোল্ট করি, অর্থাৎ এর বিভবটা যদি এখানটায় নব ঘুরিয়ে বাড়িয়ে দিই, কী করবে, এই এ পাত আরও বেশি পরিমাণ ইলেকট্রনকে আকর্ষণ করবে। মানে সবচেয়ে দুর্বল যে ইলেকট্রন, সে যে যেতে পারছিল না 10 ভোল্ট থাকার জন্য, মানে 10 ভোল্ট আকর্ষণ হয়তো করছে কিন্তু তার এত শক্তি কম, ওপারে যেতে পারে না কোনো মতে। এবার যেই এটা 20 ভোল্ট করে দিলাম, কি হবে, আকর্ষণ বেড়ে গেল, ফলে ওই দুর্বল ইলেকট্রনটি ওপারে চলে যাচ্ছে। মানে যারা শক্তিশালী ছিল তারা তো একা একা চলে যাচ্ছিল, কোনো আকর্ষণ বলের প্রয়োজন পড়ছিল না। যারা তার থেকে একটু কম আকর্ষণ করেছে বলে খুব সহজে যেতে পেরেছে, যারা খুব দুর্বল তারা যেতে পারছে না। আমরা কি করছি, যেই বিভব বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, ফলে ইলেকট্রনগুলো ওপারে চলে যাচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে দেখবে যত আমরা এই বিভবটা বাড়াবো কি হবে, তত বেশিও আকর্ষণ করবে, ফলে সবচেয়ে দুর্বলতর ইলেকট্রনও ওপারে পৌঁছে যেতে পারবে। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আকর্ষণ বৃদ্ধি পাওয়ার জন্য ওপারে যে ইলেকট্রনগুলো যাচ্ছে তাদের সংখ্যা বাড়বে, আর ইলেকট্রনের সংখ্যা বাড়া মানে কি হবে, দেখবে অ্যামিটারে কারেন্ট বেশি দেখাচ্ছে, কারেন্ট বিক্ষোভ বেশি হচ্ছে, অর্থাৎ প্রবাহ মাত্রা বেশি যাচ্ছে। ফলে আমরা কি বলতে পারি দেখো, এই যে বলছিলাম সি পাতের সাপেক্ষে এ পাতের ধনাত্মক বিভব বৃদ্ধি পেতে থাকলে
আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। কারণটা কি? কারণ আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ায়, আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ায় দুর্বল, দুর্বল বলবো না, বাজে শব্দ শুনতে কিরকম বাজে মতো লাগছে না, তো আমি এটাকে বলি কম শক্তিসম্পন্ন ইলেকট্রনগুলিও, মানে যারা একা একা যেতেই পারছিল না বা অল্প আকর্ষণ করলে যেতে পারছিল না, তারাও কম শক্তিসম্পন্ন ইলেকট্রনগুলিও ও পাতে পৌঁছাতে পারে। ফলে কি হচ্ছে? তাই প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তা বলে তুমি ভেবো না যে পাতের বিভব বাড়াতে থাকলে প্রবাহ মাত্রা অনিয়মিত হারে মানে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এরকম আদৌ নয়। আমি যদি পাতের বিভবটা বাড়াতে থাকি, প্রবাহ মাত্রা বাড়বে, বাড়তে বাড়তে কতক্ষণ বাড়বে? দেখো, এই 5টা ইলেকট্রনের কথা বলছিলাম, 2টো ইলেকট্রন একা একা গেল, আর একটা ইলেকট্রনকে একটু আকর্ষণ করার জন্য গেল, আর একটা ইলেকট্রন আর একটু বেশি আকর্ষণ করার জন্য গেল, আর সবচেয়ে দুর্বল ইলেকট্রনটাও ওপারে চলে গেল, আকর্ষণ বল বৃদ্ধি পায়। তারপরে তার ইলেকট্রন যাবে না, কারণ এখানটা সব ইলেকট্রন ওপারে চলে গেছে। ফলে তুমি বিভব বাড়ালেও, অর্থাৎ এর আকর্ষণ বল বাড়ালেও, আর ইলেকট্রনগুলো ওপারে যেতে, এপারে কেউ নেই যে ওপারে যাবে। বিকিরণ আপতিত হওয়ার ফলে যে কটা ইলেকট্রন নির্গত হচ্ছিল সব ওপারে চলে যাচ্ছে। ফলে কি হবে? তুমি বিভব বাড়ালেও একটা সময় দেখবে আর প্রবাহ মাত্রা বাড়ছে না। অর্থাৎ প্রবাহ মাত্রা একটা সময় কি হয়ে যায়? একটা নির্দিষ্ট মানে পৌঁছে স্থির হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, আর বাড়ে না। এটাকেই বলে সম্পৃক্ত প্রবাহ মাত্রা। অর্থাৎ আমরা বলতে পারি পৌঁছাতে পারে। পাতের বিভব বাড়াতে থাকলে দেখা যায়, এরকমভাবে লিখি, দেখা যায় পাতের একটি নির্দিষ্ট ধনাত্মক বিভবে, একটি নির্দিষ্ট ধনাত্মক, পজিটিভ দিচ্ছে ওই জন্য, ধনাত্মক বিভবে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হয়। এরপরে ও বিভব বাড়ালে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। বুঝতে পারলে? এই সর্বোচ্চ প্রবাহ মাত্রাকে সম্পৃক্ত প্রবাহ মাত্রা বলে। মানে প্রবাহ মাত্রা সবচেয়ে বেশি হয়ে গেল, আর বাড়বে না, তাই এটাকে কি বলা হচ্ছে? সম্পৃক্ত প্রবাহ মাত্রা। সবচেয়ে বেশি যে প্রবাহ মাত্রা সেটাকে বলছি সম্পৃক্ত প্রবাহ মাত্রা। অর্থাৎ আমরা প্লেটের বিভব বাড়ালে কি দেখলাম নিশ্চয়ই বুঝতে পারলে? প্লেটের বিভব বাড়ালে প্রবাহ মাত্রা বাড়ছে, একটা সময় গিয়ে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হচ্ছে, এরপরে বাড়ালেও প্রবাহ মাত্রা বাড়ছে না। এটাকে বলা হলো সম্পৃক্ত প্রবাহ মাত্রা। এবার দেখো, যদি আমরা প্লেটের বিভব এই 20 থেকে বাড়িয়েছিলাম, তো এবার যদি কমাতে থাকলে কি হবে? ওর আকর্ষণ বল কমে যাবে, অর্থাৎ ইলেকট্রনগুলোকে কম আকর্ষণ করবে। ফলে দেখবে সবচেয়ে দুর্বল ইলেকট্রন আর এবারে যেতে পারবে না, একা একা আকর্ষণ করছিল বলে হয়তো যাচ্ছিল। এবার যেই বিভব কমাবে, পজিটিভ বিভব তো, ধনাত্মক বিভব কমালে আকর্ষণ বল কমে যাবে, দেখবে সবচেয়ে দুর্বল ইলেকট্রন আর যেতে পারলো না। আরেকটু কমিয়ে দিলে তার থেকে দুর্বল যে, আরেকটু বেশি দুর্বল যে ছিল, মানে ওর চেয়ে একটু যে শক্তিশালী ছিল, সেও গেল না। এইভাবে আস্তে আস্তে কী হবে? যাদেরকে আকর্ষণ করার জন্য যে ইলেকট্রনগুলো ওপারে পৌঁছাচ্ছিল তারা আর যেতে পারবে না। ফলে প্রবাহ মাত্রা যেমন বেড়েছিল তেমন কমতে থাকবে। এই বিভব বাড়ার জন্য কী হয়েছিল? আকর্ষণ বল বেড়েছিল, প্রবাহ মাত্রা বেড়েছিল। এবার কি হবে? আকর্ষণ বল কমছে, তাই প্রবাহ মাত্রা কমবে। অর্থাৎ আমরা এবার বলতে পারি, দেখো প্রথমে তাহলে বাড়ালাম, এবার কি করছি দেখো, পাতের সাপেক্ষে পাতের বিভব
কমাতে থাকলে প্রবাহ মাত্রা কমতে থাকে। এটা সেই আমাদের পরীক্ষার ব্যবস্থা, তাই না? এরকমভাবে দিয়ে দিই, এটা পরীক্ষার যে ব্যবস্থাটা, কমতে থাকে, তাই তো। এবার এ পাতের বিভব আরও কমালে, 10 থেকে 5 করলে আরও কী হবে, আকর্ষণ বল কমবে। 5 থেকে 0 করলে মানে এটা 0 হয়ে গেল, এটা পজিটিভ হয়ে গেছে, মানে এ একদম আকর্ষণ করবে না। এ একদম আকর্ষণ না করলে কী হবে, না করলেও কিন্তু কিছু ইলেকট্রন ওপারে পৌঁছাবে। কেন বলো তো? যাদের শক্তি খুব বেশি তারা কি করবে, ওপারে চলে যেতে পারবে। আকর্ষণ না করলেও তো কিছু ইলেকট্রন যেতে পারে, ফলে প্রবাহ মাত্রা কমবে, কমে কিন্তু 0 হবে না। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো, সি পাতের সাপেক্ষে এ পাতের বিভব কমাতে থাকলে প্রবাহ মাত্রা কমতে থাকে। এ পাতের বিভব 0 হলে, এর বিভব 0 হলে বর্তনীতে প্রবাহ মাত্রা পাওয়া যায়। বর্তনীতে প্রবাহ মাত্রা পাওয়া যায় কেন, নিশ্চয়ই বুঝতে পারলে। কারণ শক্তিশালী ইলেকট্রনগুলো ওপারে যেতে পারছে, মানে যাদেরকে আকর্ষণ করছিল না তারা একা একা ওইদিকে আকৃষ্ট হয়ে, আকর্ষণের দরকার নেই, আমি চলে যাব, চলে গেল ওপারে, আকর্ষণ করার দরকার নেই। ফলে কি হচ্ছে, আমরা বর্তনীতে একটা প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে। এবার দেখো, তাহলে এটা কি হয়ে গেছে, এখন আমাদের যদি বিভবের কথাটা আঁকি, যে এখানে বিভবটা হয়েছে 0, এটা এখানটা পজিটিভ কিছু একটা 1 ভোল্ট হয়ে আছে। এবার আরও বিভব কমালাম, অর্থাৎ এটা নেগেটিভ করে দিলাম। ধরো এটা 0 0 ছিল তো, ঠিক ছিল। ধরো এটা 0, এটাও 0, মানে বিভব পার্থক্য 0 করে দিয়েছি। দুটো পাতের বিভব 0 করেছি, একই করেছি। এবার কি করলাম, এটা 0 না করে মাইনাস, লাল কালি দিয়ে লিখে, ধরো -2 ভোল্ট, -4 ভোল্ট করলাম। এবার কি হবে বলো তো, -2 ভোল্ট মানে কি, এটা ঋণাত্মক হয়ে গেছে, মানে আরও কমাচ্ছি, 0 থেকে আরও কমিয়ে দিচ্ছি। আরও কমালে কি হবে, এ প্লেট এই ইলেকট্রনগুলো, যে ইলেকট্রনগুলো খুব শক্তিশালী একা একা যাচ্ছিল, তারা কিন্তু আর যেতে, অত সহজে যেতে পারবে না। কেন? কারণ দেখো, এ প্লেট এবার কি করবে, বিকর্ষণ করবে। কাদেরকে? ওই যে শক্তিশালী ইলেকট্রনগুলো একা একা ওপারে যাচ্ছিল তাদেরকে বিকর্ষণ করবে। কেন? কারণ এটা ঋণাত্মক হয়ে গেছে। বিকর্ষণ করলে দেখবে, করলেও কি হবে, তাহলে সব ইলেকট্রন যারা নিজে নিজে যেতে চাইছিল, পৌঁছাতে পারছিল, তারা যেতে পারলো না। ফলে দেখবি ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে। তবুও কিছু যাবে, কারণ যাদের শক্তি বেশি সে কি জানে, তুই কত বিকর্ষণ করবি কর, আমি যাব, তুই কত ঠেলছিস ঠেল, কিন্তু আমার শক্তি তো বেশি, আমি ওপারে পৌঁছাবো। ফলে দেখবে কিছু সংখ্যক ইলেকট্রন তবুও ওপারে যাবে, কিন্তু কিছু সংখ্যক ইলেকট্রন আটকে যাবে। তাদের শক্তি হয়তো বেশি ছিল, কিন্তু এই যে বিকর্ষণ করার জন্য তারা আর ওপারে পৌঁছাতে পারবে না। এইভাবে আমরা -2 ভোল্টটাকে যদি আরও বেশি ঋণাত্মক করি, -5 ভোল্ট, -6 ভোল্ট করি, এত বিকর্ষণ করবে যে সবচেয়ে শক্তিশালী ইলেকট্রন, অর্থাৎ যার শক্তি খুব বেশি ছিল, সে ওপারে খুব যাচ্ছিল, কিন্তু এই বিকর্ষণ বলে এত বেড়ে গেছে আর ওপারে ও পৌঁছতেই পারবে না। একটা সময় আসবে যখন আর কোনো ইলেকট্রন ওপারে যেতে পারবে না। আর কোনো ইলেকট্রন না গেলে কি হবে, বর্তনীতে যে অ্যামিটার যুক্ত আছে তার কাঁটার কোনো বিক্ষেপ হবে না। কাঁটার বিক্ষেপ না হওয়া মানে কি, বর্তনীতে কোনো কারেন্ট যাবে না। বুঝতে পারলে, প্রবাহ মাত্রা 0 হবে। এই যে ঘটনা, অর্থাৎ এ প্লেটের বিভব যদি আমরা ঋণাত্মক করতে থাকি, কি দেখছি, প্রবাহ মাত্রা কমছে কমছে কমছে, একটা সময় কি হয়ে যাচ্ছে, প্রবাহ মাত্রার মান 0 হয়ে যাচ্ছে। এই যে এ প্লেটের যে বিভবে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ কোনো ইলেকট্রন আর ওপারে যেতে পারে না, খুব শক্তিশালী ইলেকট্রনও ওপারে যেতে পারে না, সেই বিভবটাকে আমরা কি বলি, নিবৃত্তি বিভব বা নিরোধী বিভব। তাহলে আমরা লিখি এখানে, দেখো, প্রবাহ মাত্রা কমতে থাকলে এ বিভব 0 প্রবাহ মাত্রা পাওয়া যায়। এবার সি পাতের সাপেক্ষে এ পাতের বিভব ঋণাত্মক হলে প্রবাহ মাত্রা কমে, তাই তো, প্রবাহ মাত্রা আরও কমে না বলে বলা উচিত ছিল আরও কমে। আমি একটু ওপরে লিখি, এগুলো মুছে দিই, তোমরা লিখে নিয়েছো নিশ্চিত। কি দেখা যায়, মুছে দিই, প্রবাহ মাত্রা আরও কমে, তাই তো। দেখা যায়, আমরা কি দেখতে পাই, এ পাতের একটি নির্দিষ্ট ঋণাত্মক বিভবে, এ পাতের নির্দিষ্ট ঋণাত্মক বিভবে, মানে ঋণাত্মক বিভব করতে করতে একটা সময় বিভব পাবে, নির্দিষ্ট ঋণাত্মক বিভবে
একটা মাইনাস চিহ্ন দিই ঋণাত্মক বোঝানোর জন্য। আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়, অর্থাৎ শূন্য হচ্ছে মানে কি, অর্থাৎ ক্যাথোড থেকে, ফটো ক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে কোনো ইলেকট্রনের ওপারে যেতে পারছে না। মানে আমরা বলতে পারি সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনও এ পাতে পৌঁছাতে পারে না। অর্থাৎ সি প্লেট থেকে নির্গত সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনও, সবচেয়ে উচ্চ গতিশক্তির ইলেকট্রনও, মানে যার শক্তি খুব বেশি ছিল, গতিশক্তির ইলেকট্রনও ও এ পাথে পৌঁছাতে পারে না। এ পাথে পৌঁছাতে পারছে না। এই যে বিভবে এই ঘটনাটা ঘটে এটাকেই আমরা বলি নিবৃত্তি বিভব বা নিরোধী বিভব। খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো এখানে নিবৃত্তি বিভবের একটা সংজ্ঞা লিখে ফেলি, খুব দেয় পরীক্ষায় প্রশ্ন। নিবৃত্তি বিভব কি? নিবৃত্তি বিভব হচ্ছে ফটো ক্যাথোডের সাপেক্ষে, ফটো ক্যাথোড মানে নিশ্চয়ই বুঝতে পারলে কোনটি, সি প্লেট। ফটো ক্যাথোডের সাপেক্ষে অ্যানোড প্লেটকে, মানে এ প্লেটকে, তাই তো, অ্যানোড প্লেটকে সর্বনিম্ন যে ঋণাত্মক বিভবে রাখলে, মাইনাস চিহ্ন দিলাম, একে তো মাইনাস ঋণাত্মক বিভবে রাখবো, সর্বনিম্ন যে ঋণাত্মক বিভবে রাখলে কি হয়, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বিভবে রাখলে, সর্বনিম্ন যে ঋণাত্মক বিভবে রাখলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়, তাকে নিবৃত্তি বিভব বা নিরোধী বিভব বলে। বা ইংরেজিতে কি বলে জানো, স্টপিং পোটেনশিয়াল। ইংরেজি নামটা মনে রাখলে খুব সুবিধা হবে। স্টপিং মানে স্টপ করে দিচ্ছে কাকে, সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনটাকে ওখানে পৌঁছাতে দিচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো যে স্টপিং পোটেনশিয়াল যদি, অর্থাৎ নিবৃত্তি বিভব ভিএস হলে, আচ্ছা এখানে না লিখে একটু উপরে লিখি, তোমরা হয়তো দেখতে পাবে না, তোমরা এটা লিখে ফেলো আগে সংজ্ঞাটা, যে নিবৃত্তি বিভব কাকে বলে তার সংজ্ঞাটা একটু লিখে নাও, তারপরে আমরা নিবৃত্তি বিভবের রাশিমালা একটু প্রতিষ্ঠা করব। তাহলে এবার আমরা একটু নিবৃত্তি বিভবের রাশিমালা প্রতিষ্ঠা করব। দেখো এই একটা পরিবর্তন করে আমরা কতগুলো বৈশিষ্ট্য জানতে পারছি আলোক তড়িৎ ক্রিয়ার, শেষে বৈশিষ্ট্যগুলো লিখে দেবো। দেখো আগে জানি, এবার আমরা তাহলে কি শিখব, নিবৃত্তি বিভবের রাশিমালা, তাই তো। রাশিমালা প্রতিষ্ঠা করব কিভাবে, আমরা বলতে পারি যে নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল কি, এখানে বিভবের মান, ঋণাত্মক বিভবের মান যা হবে এমন হবে যার জন্য সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনও পৌঁছাতে পারবে না। অর্থাৎ এই ইলেকট্রনটা সবচেয়ে শক্তি যা, আর এর বিকর্ষণ বলও তাই হয়েছে। সর্বোচ্চ শক্তির মান, ধরো এই এখান থেকে ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছিল তার মধ্যে সবচেয়ে গতিশক্তি যার বেশি 50 জুল, আর যদি এখানে বিকর্ষণ বলের মান 50 জুল হয়, বা ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে যেতে যদি 50 জুল কার্য করতে হয়, তাহলে ও পৌঁছাতে পারবে না, কম হতে হবে। অ্যাকচুয়ালি নিবৃত্তি বিভবটা বেশি হতে হবে, এই গতিশক্তির থেকে বেশি।
তাই কি হচ্ছে, গতিশক্তিটা বেশ কম হওয়ার জন্য কার থেকে, নিবৃত্তি বিভবের থেকে কম হওয়ার জন্য ওপারে যেতে পারছে না। ফলে আমরা লিখতে পারি, দেখো নিবৃত্তি বিভব, আচ্ছা ধরি, এরকমভাবে না লিখে ধরি এ পাতের বিভব ভিএস হলে সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনও হলে সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন এ পাথে পৌঁছাতে পারে না, মানে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কত হয়, শূন্য হয়, তাই তো। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ কি লিখতে পারি, দেখো অর্থাৎ হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, অর্থাৎ ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নির্গত হচ্ছে তার সেই ইলেকট্রনগুলির মধ্যে সবচেয়ে বেশি গতিশক্তি যার, সবচেয়ে বেশি গতিশক্তি কার, যার, তার মানটা কত হবে, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এটা কী হবে, ই ইন্টু ভিএস এর তুলনায় অ্যাকচুয়ালি কী হবে, কম। এই গতিশক্তির মান এর থেকে কম। আমি একটু লাল কালি দিয়ে দেখাই, দেখলে বুঝতে পারবে কী বলতে চাইছি, কম হবে। এই গতিশক্তি কম বলেই তো ওপারে যেতে পারছে না। কেন? কারণ আমরা জানি এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য ভিএস, মানে কি এখান থেকে এখানে যেতে কত কার্য করতে হয়, আধান ইন্টু বিভব পার্থক্য। এটাও আমরা শিখেছিলাম তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে। অর্থাৎ সি প্লেট থেকে এ প্লেটে ইলেকট্রন পৌঁছাতে কত কার্য করতে হবে, ই ইন্টু ভিএস। আর যেহেতু গতিশক্তির মান এই কার্যের থেকে বা এই শক্তির থেকে কম আছে, তাই ওপারে যেতে পারছে না। কিন্তু কতটা কম আমরা জানি না তো, তাই আমরা গণনার সুবিধাতে এটা সমান ধরে নিচ্ছি, যে ধরছি সর্বোচ্চ গতিশক্তিটার মান কি হচ্ছে, ই ইন্টু ভিএস এর সমান। প্রকৃতপক্ষে কিন্তু কম হবে, এটা খেয়াল রেখো। ফলে আমরা লিখতে পারি, দেখো ভি ম্যাক্স সমান কত, √2 EVS বাই এম। এমটা কি জানো, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধান। তোমরা জানো এই মানগুলো। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো এই সমীকরণটা দেখে বুঝতে পারছি নিবৃত্তি বিভব যত বেশি হবে, দেখো ভিএস এর মান যত বেশি হবে, ভি ম্যাক্স সর্বোচ্চ বেশি হবে তত। অর্থাৎ কি, যত নিবৃত্তি বিভব বাড়বে, ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ইলেকট্রনের গতিবেগ তত বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটি ধাতুর নিবৃত্তি বিভব যদি -5 ভোল্ট হয়, এই ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে তার সর্বোচ্চ শক্তি যা যদি -6 ভোল্ট হয়, তাহলে নিশ্চয়ই শক্তি আরেকটু বেশি ছিল। ওই জন্য থামাতে গিয়ে কী করতে হয়েছে, এর থেকে বেশি শক্তির ইলেকট্রন নির্গত হয়েছে বলে থামাতে আমাকে আরও বেশি ঋণাত্মক বিভব দিতে হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে একটুখানি আইডিয়া করতে পারি যে নিবৃত্তি বিভব বাড়লে, নিবৃত্তি বিভব যদি বেশি হয়, নিবৃত্তি বিভব বেশি হলে কোনো ধাতুর দেখা গেলো নিবৃত্তি বিভব বেশি, কি বলতে পারি, বেশি হলে বলা যায় ধাতুর পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বেশি। আশা করি বুঝতে পারলে কি হলো। তাহলে আমরা একটু লেখচিত্র আঁকি। আমরা কি আঁকবো, যে আমরা বিভবটা পাল্টাবো। এই যে বললাম সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের কী করছি, বিভবটা বাড়ালে দেখলাম প্রবাহ মাত্রা বাড়লো, বাড়তে বাড়তে একটা সময় সর্বোচ্চ হলে, যেটাকে সম্পৃক্ত প্রবাহ মাত্রা, কমাতে থাকলে কমবে। কিন্তু যখন বিভব শূন্য হচ্ছে তখন কিন্তু প্রবাহ মাত্রা শূন্য হচ্ছে না, কারণ এর মধ্যে শক্তিশালী ইলেকট্রনগুলো পৌঁছাচ্ছে। তারপরে বিভব যদি ঋণাত্মক করি, এ পাতের ঋণাত্মক যদি করি, প্রবাহ মাত্রা কমতে কমতে একটা সময় শূন্য হয়ে যায়। যে জায়গাটায় যে বিভবে শূন্য হয় সেটাকে আমরা কি বলি, নিবৃত্তি বিভব বা নিরোধী বিভব। ফলে আমরা যদি লেখচিত্রটা অঙ্কন করি, তোমরা এটা লিখে ফেলেছো তো, দেখো লেখচিত্রটা অঙ্কন করলে কেমন আসবে। এদিকে নিচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা।
আর এদিকে নিচ্ছি বিভব। কার বিভব যেন এরকমভাবে লিখি, সি পাতের সাপেক্ষে এ পাতের বিভব। হলো আলোক তড়িৎ প্রবাহ মাত্রা সি পাতের সাপেক্ষে এ পাতের বিভব। আমরা কি দেখলাম, যদি সি পাতের সাপেক্ষে এ পাতের বিভব বাড়াতে থাকে কি হয়, প্রবাহ মাত্রা বাড়তে থাকে। অর্থাৎ তুমি যদি লেখচিত্র অঙ্কন করো, দাঁড়াও, যদি লেখচিত্র অঙ্কন করে এরকম হবে, কি মনে হয় বলো তো? আমরা তো দেখলাম, পরীক্ষা করে দেখলাম তো যে সি পাতের সাপেক্ষে এ পাতের বিভব বাড়ালে প্রবাহ মাত্রা বাড়ে, কিন্তু সেটা কি অনির্দিষ্ট হারে বাড়ে? অর্থাৎ যত বিভব বাড়াবে প্রবাহ মাত্রা কি তত বাড়ে না, একটা সময় গিয়ে কি হয়, স্থির হয়ে যায়, যেটাকে আমরা কি বলছিলাম, সম্পৃক্ত প্রবাহ মাত্রা। আবার এটাও জেনেছিলাম যে এখানটায় বিভব যখন শূন্য তখন প্রবাহ মাত্রা শূন্য নয়। অর্থাৎ লেখচিত্রটা এরকম শুরু হবে না, এখান থেকে শুরু হবে, একটু ওপর থেকে হয়ে এরকমভাবে গিয়ে স্থির হয়ে যাবে, অর্থাৎ সমান্তরাল হয়ে যাবে বিভবের সঙ্গে। কেন সমান্তরাল দ্বারা কি বোঝাচ্ছি, যে এর পর থেকে দেখো, এই বিভবের পর থেকে মোটামুটি যত বিভব বাড়ায় না কেন প্রবাহ মাত্রার মানের আর কোনো বৃদ্ধি ঘটছে না, অর্থাৎ এটা সম্পৃক্ত প্রবাহ মাত্রা। আর এটা কি বোঝাচ্ছে, দেখো যেখানে এ পাতের বিভব শূন্য হলেও প্রবাহ মাত্রা শূন্য হয় না। কেন হয় না সেটা তো আমরা বললাম এতক্ষণ ধরে। এই যে সর্বোচ্চ যে কারেন্টটা পাওয়া যাচ্ছে সেই মানটা অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যাবে যেন, এখান থেকে পাওয়া যাবে। এটা তো কারেন্টের লেখচিত্র, 2 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, এরকম 2, 4, 6 করে দাগ কাটা থাকে। তো এই যে মানটা, এটাকে আমরা বলবো কি, সম্পৃক্ত প্রবাহ মাত্রা, বা এখানেও এটাকে বলতে পারি এই যে মানটা, এই সরলরেখাংশটা এই উচ্চতার মান যাবে, এটারও মান তাই হবে। তো তাই এটাকে আমরা কি বললাম, সম্পৃক্ত প্রবাহ মাত্রা। আশা করি বুঝতে পারলে। এখন দেখো আবার এটাও জানলাম যে এবার যদি সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের বিভব শূন্য করলে এই ঘটনাটা ঘটলো, শূন্য হলে প্রবাহ মাত্রা একটা পাওয়া যায়, তারপরে বাড়াতে থাকলে বাড়তে থাকে, একটা সময় কনস্ট্যান্ট হয়ে যায়। কিন্তু যদি বিভবটা ঋণাত্মক করতে থাকি কি হয়, আমরা দেখলাম বিভবটা এবার ঋণাত্মক করবো বলে এদিকে নিলাম 0, এটা -1, -2, -3, -4 করলে কি হবে, আমরা দেখতে পাই যে বিভবটা ঋণাত্মক করলে প্রবাহ মাত্রা কি হয়, কমতে থাকে। বিভবটা ঋণাত্মক করলে প্রবাহ মাত্রা কমতে কমতে একটা সময় কী হয়, যে প্রবাহ মাত্রা শূন্য হয়ে যায়। একটা নির্দিষ্ট বিভবে গিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়, ঋণাত্মক বিভব। এটা যে -1, -2, -4, -6 কোথাও একটা জায়গায় গিয়ে শূন্য হয়তো, এটাকেই কী বলা হয়, নিবৃত্তি বিভব। দেখো প্রবাহ মাত্রার মান আর এই উচ্চতা পেলে না, প্রবাহ মাত্রা শূন্য হলো। এটা হচ্ছে ধরো I1 লেখচিত্রে, মানে I1 তীব্রতার, এখানে যে বিকিরণ এসে পড়েছে তার তীব্রতা কত, I1 হলে এই ঘটনাটা ঘটলো। এবার তুমি কি করলে, ওই একই পরীক্ষা করলে, শুধু আরেক এই একই বর্ণের আলো নিলে, সব কিছু একই নিলে, আর একটু বেশি তীব্রতার আলো এনে ফেললে, বেশি তীব্রতার আলো এনে ফেলে ওই বিভবটা পরিবর্তন করলে, সি প্লেটের সাপেক্ষে এ প্লেটের বিভব পরিবর্তন করলে কি হয় দেখা যাক। দেখা যায় লেখচিত্রটা একই রকম দেখতে হয়। এটা হচ্ছে I2, মানে তুমি পরীক্ষা করেছো, আমি পরীক্ষা করেছি, তুমি যে তীব্রতাটা নিয়েছো আমার চেয়ে বেশি তীব্রতা, কিন্তু পরীক্ষাটা একই, আরও বেশি তীব্রতা মানে ইমার্জেন্সি লাইটের কথা বললাম, এনে ফেলে এই বিভবটা পরিবর্তন করেছে, একই করে এই ঘটনাটা দেখলে কি দেখতে পাচ্ছে, দেখে একটু লক্ষ্য করে, তীব্রতা বাড়ালে কি হচ্ছে, এই সম্পৃক্ত প্রবাহ মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এর ক্ষেত্রে সম্পৃক্ত প্রবাহ মাত্রা এটা দেখো, যখন বেশি তীব্রতার আলো এনে ফেলেছো, সর্বোচ্চ যে কারেন্টটা পাচ্ছিলে সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু নিবৃত্তি বিভব একই থাকছে। অর্থাৎ আমি একটু আগেই বলেছিলাম, নিবৃত্তি বিভব একই থাকা মানে কি, নিবৃত্তি বিভব একই থাকা মানে ধাতুর পৃষ্ঠ থেকে একই শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হচ্ছে। অর্থাৎ তুমি এখানে যত বেশি তীব্রতার আলো এনে ফেলো না কেন, ধাতুর পৃষ্ঠ থেকে একই তীব্রতা, একই শক্তির ইলেকট্রন নির্গত হবে। না হলে কি হতো, নিবৃত্তি বিভব নিশ্চয়ই আরেকটু বেড়ে যেত এর ক্ষেত্রে। যদি অন্য হতো তাহলে নিবৃত্তি বিভব দেখতে এখানে না হয়ে লেখচিত্রটা এখানে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম কি লেখচিত্রটা কোথা থেকে হচ্ছে, ঠিক তার জায়গা থেকেই শুরু হচ্ছে, একই তীব্রতা পাল্টালেও নিবৃত্তি বিভব একই থাকছে। ফলে আমরা লেখচিত্র থেকে কি করতে পারি, লেখচিত্র থেকে এটা বলা যায়, লেখচিত্র থেকে বলতে পারি, দেখো চিত্র থেকে বলা যায় একে কি বলতে পারি, যে ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, ধাতুর পৃষ্ঠ থেকে নিশ্চিত ইলেকট্রনগুলি
শক্তি সমন্বয়। ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নির্গত হচ্ছে তাদের শক্তি সমন্বয় বলে কি হচ্ছে, প্রবাহ মাত্রা একটা নির্দিষ্ট বিভবে গিয়ে সঙ্গে সঙ্গে জিরো হচ্ছে না, আস্তে আস্তে কমতে কমতে তবেই জিরো হচ্ছে। আর কি, আর দুয়ে তীব্রতা বাড়লে, কার, বিকিরণের তীব্রতা, মানে এই যে আলোটা এসে পড়ছে বা বিকিরণটা এসে পড়ছে তার তীব্রতা বাড়লে নিশ্চিত ইলেকট্রনগুলির শক্তি একই থাকে। কি করে বুঝলাম শক্তি একই থাকে? যেহেতু আমরা পরীক্ষা করে দেখছি যে নিবৃত্তি বিভবটা একই থাকছে, ফলে আমরা বলতে পারি যে ইলেকট্রনগুলোর শক্তি একই থাকে। আশা করি বুঝতে পেরেছ। মানে আলোক তড়িৎ ক্রিয়া দেখো, প্রথমে বুঝেছিলাম প্রথম যে বৈশিষ্ট্যটা, তীব্রতা বাড়লে প্রবাহ মাত্রা বাড়ে। আবার এখানে জানলাম তীব্রতা বাড়লে শক্তি বাড়ে না, প্রবাহ মাত্রা বাড়ে। প্রবাহ মাত্রা বাড়া মানে কি, এখানটা যত বেশি তীব্রতার আলোনে ফেলবে তত বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হবে। বোঝা গেল? তাহলে আমরা দুটো পরীক্ষা করলাম, আমরা বললাম আমরা 4টে পরীক্ষা করব। এরপরে কি করব, কম্পাঙ্কের পরিবর্তন করব। কম্পাঙ্কের পরিবর্তন করে কি দেখা যায় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা ওই একই পরীক্ষা করব, এখানে একই বর্ণের বা তীব্রতার আলো এনে ফেলবো, কম্পাঙ্কটা পরিবর্তন করব, করে কি হয় সেটা একটু বুঝবো। না থাক, আজকের ক্লাসটা অনেকটা লম্বা হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। পরের ক্লাসে আরও দুটো যে বৈশিষ্ট্য বললাম আলোচনা করব, সেটা হলো কম্পাঙ্কের পরিবর্তন আর বিভিন্ন ধাতু ব্যবহার করে। তবে আজকের ক্লাসে আমরা কি শিখলাম শুধু একবার মনে করে নাও। আমরা আলোক তড়িৎকের বৈশিষ্ট্য জানার জন্য পরীক্ষা করলাম। কি করলাম, নিশ্চয়ই পরীক্ষা ব্যবস্থাটা তোমাদের বুঝতে পেরেছো, প্রথম থেকেই বলছিলাম। শুধু যে বৈশিষ্ট্যগুলো পেলাম, যে ধাতুর পৃষ্ঠে আপাতিত বিকিরণের তীব্রতা বাড়ালে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, মানে ধাতুর পৃষ্ঠ থেকে বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হয়। আর কি, তীব্রতা বাড়ালে নির্গত ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু শক্তি বাড়ে না, গতিশক্তি বাড়ে না। কেন বাড়ে না, গতিশক্তি বাড়ে না কি করে বুঝলাম, যেহেতু নিবৃত্তি বিভবটা একই থাকে। এই দুটো লাইন তোমরা ভালো করে মনে রাখো। অর্থাৎ তীব্রতা বাড়ালে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, আর কি হয়, তীব্রতা বাড়ালে গতিশক্তি বৃদ্ধি পায় না। ধাতুর পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হয় তার গতিশক্তি বৃদ্ধি পায় না। অর্থাৎ আমরা বিকিরণের তীব্রতা বাড়ালে কি কি হয় সেটা প্রধানত বুঝলাম। পরের ক্লাসে আমরা কম্পাঙ্ক পরিবর্তন করব এবং বিভিন্ন ধাতু ব্যবহার করে দেখব কি ঘটনা হচ্ছে। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।